টাকার যাতে খুব বেশি অবমূল্যায়ন না হয়, অবমূল্যায়ন অবধারিত, কিন্তু খুব বেশি যাতে অবমূল্যায়ন না হয়, ফরেন এক্সচেঞ্জ মার্কেটে রিজার্ভ ব্যাংক ইন্টারভিন করে অবমূল্যায়নটাকে খানিকটা ঠেকাতে পেরেছে, এটা প্রথম কথা। এবং টাকার অবমূল্যায়ন হলেই জিনিসপত্রের দাম বাড়বে, এটাকে বলা হয় এক্সচেঞ্জ রেট পাস থ্রু বা অয়েল প্রাইস পাস থ্রু। এই পাস থ্রুটাকে যতটা কমানো যায়, এই ইম্প্যাক্টটাকে যতটা কমানো যায়, হয় মনিটারি পলিসি দিয়ে বা কোনোভাবে, যতটা টাকার অবমূল্যায়নটা যেটা দেখা যাচ্ছে তেলের দাম, অপরিশোধিত তেলের দামের জন্য, এবং অয়েল প্রাইস পাস থ্রুটা কিন্তু ডিফারেন্ট। যে ক্রুড অয়েল এর দাম যখনই বাড়ছে তখনই আপনার কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কারণ দেশের অভ্যন্তরে প্রত্যেকটা জিনিসের ক্যারিং কস্ট বেড়ে যাবে, যেগুলো অয়েল ইন্টেন্সিভ আমাদের উৎপাদন, সেইগুলোর দাম বেড়ে যাবে এবং সেখান থেকে একটা মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। এই দুটো জিনিসকে, দুটো রুটে যে মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধির যে আশঙ্কা, সেই দুটোকে আটকানো বোধহয় সবচেয়ে প্রধান কাজ আমাদের দেশের। দেখুন সেই ছবি, তেল আবিবে পরপর বিস্ফোরণের ঘটনা এবং ইসরায়েলের রাস্তার ছবি দেখলেই বুঝতে পারবেন যেভাবে ইরান প্রায় 150টি ড্রোন নিয়ে হামলা চালিয়েছে, তার জেরে ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলেও। আমি আরো একবার কথা বলে নেব সৈকত বাবুর সঙ্গে। সৈকত বাবু, আমরা দেখতে পাচ্ছি যে এই সংঘর্ষের ধাক্কা ভারতীয় মুদ্রায় এসেও পড়েছে, ডলারের তুলনায় টাকার দাম নিম্নমুখী। এই সমস্ত চাপ সামলে ভারত কিভাবে এগোবে? টাকার দাম নিম্নমুখী হলে যেটা আমাদের একটা বেনিফিট হয়, যে আমাদের রপ্তানি সেটা বাড়ার সম্ভাবনা থাকে, কিন্তু উল্টো দিকে যেটা হয় যে আমাদের আমদানি যেটা, তার দাম কিন্তু প্রভূত পরিমাণে বেড়ে যায়। এবং আমরা যেহেতু অয়েল ডিপেন্ডেন্ট কান্ট্রি, বহির্জগৎ থেকে যেহেতু আমরা ক্রুড পেট্রোলিয়াম কিনে নিয়ে আসি বেশিরভাগটাই, সেই জন্য আমাদের ইম্পোর্ট বিল এবং বাণিজ্য ঘাটতি বাড়ার একটা প্রভূত সম্ভাবনা থেকে যায়। এবং সেই সম্ভাবনা থেকে যেটা দেখা যায় যে আমাদের যে টাকার অবমূল্যায়ন সেটা অবধারিত। এবার আমি একটু আগেই বললাম যে গতকাল রিজার্ভ ব্যাংক টাকার অবমূল্যায়নটাকে রোধ করার চেষ্টা করেছেন, কিন্তু রিজার্ভ ব্যাংকেরও সীমিত ক্ষমতা, কারণ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস আমাদের যেটা আছে সেটা কিন্তু সীমিত। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসের প্রাচুর্য নেই, যদিও আমরা বলি যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস অনেকটাই বেড়েছে, কিন্তু প্রাচুর্য নেই যে অবমূল্যায়নকে আমরা সম্পূর্ণভাবে ঠেকাতে পারবো। সেহেতু তেলের দামের সঙ্গে বাণিজ্য ঘাটতি, তার সঙ্গে টাকার অবমূল্যায়ন, এই প্রসেসটা বোধহয় অবধারিত। যতক্ষণ না যুদ্ধ বিরতি হচ্ছে ততক্ষণ আপনি দেখবেন শুধু ক্রুড পেট্রোলিয়ামের দাম বাড়েনি, বেড়েছে সমস্ত ধরনের, যে গ্যাসোলিন থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বেড়ে গেছে। কোথাও 7%, কোথাও 6%, কোথাও 4%, কিন্তু সমস্ত কিছুর দাম বেড়েছে। এবং গত দুদিনে দাম বাড়াটা 68 টাকা পার ব্যারেল ব্রেন্টের থেকে গতকাল বা আজ সকালে 77 টাকা পার ব্যারেল প্রায় এসে পৌঁছেছি। এটা কোথায় গিয়ে শেষ হবে, যুদ্ধবিরতি যদি না হয় কোথায় গিয়ে শেষ হবে? এবং মুদ্রাস্ফীতি এই জন্য আমাদের কাছে অবধারিত। আমাদের এখন খুব সতর্কভাবে আমাদের টাকার অবমূল্যায়ন ঠেকাতে হবে এবং মুদ্রাস্ফীতির হার যাতে কমানো যায়। কিন্তু পেট্রোলিয়ামের দাম কমানো আমাদের হাতে নয়, পেট্রোলিয়ামের দাম কমানো আমাদের হাতের নয়, সেটা অবধারিত। কিন্তু টাকার অবমূল্যায়নের হারটা কমানো আমাদের খানিকটা হলেও হাতে রয়েছে।